ভূত বাগানের কথামালায় আজ শুনবেন আশা দেবী রচিত গল্প যাদের দেখা যায় না। ডুয়ার্সে চাকরি নিয়ে গিয়েছি। আপাতত একাই, নতুন জায়গা, এর হালচাল সম্পূর্ণ না জেনে সপরিবারে যাওয়া বিঘ্ন আছে, তাই একা এসেছি। চাকরিটা কি করে পেলাম? বন্ধু গৌতমের যত্ন ও চেষ্টায়। সেই এটা আমাকে জুটিয়ে দিয়েছে, তাই তার উপর আমার কৃতজ্ঞতার আর শেষ নেই। কিন্তু চাকরিটা জুটিয়ে দিয়ে সে গেল কোথায়? আজ 2 মাসের বেশি কাজে জয়েন করেছি। বহু খুঁজেছি, কিন্তু গৌতমের কোনো খোঁজই পাইনি। কেউ কোনো খোঁজ দিতেও পারেনি। আশ্চর্য, ও কি তবে অন্য কোথাও ভালো কাজ পেয়ে চলে গেল? নিঃসঙ্গ আমি, বই আমার সঙ্গী। বই না পড়লে আমার রাত্রে ঘুম আসে না। একদিন একটা বই পড়ছিলাম ইজি চেয়ারে শুয়ে শুয়ে। ঠান্ডা কনকনে রাত, দূরে ডুয়ার্সের ঘন অরণ্য জমাট বেঁধে যেন কালো ক্রোয়েনে আঁকা ছবির মতো দেখাচ্ছে। স্টেশনের ক্ষীণ আলো কুয়াশার চাদর মুড়ি দিয়ে কেমন দপদপ করতে লাগলো। উড়ে গেল একা নিশাচর পাখি বিশ্রী আওয়াজ করে। টেবিলের লণ্ঠনটা দপদপ করে খানিক কালি তুলে হঠাৎ নিভে গেল। ঘরটা ভরে গেল পোড়া কেরোসিনের গন্ধে আর ঘনীভূত অন্ধকারে। সঙ্গে সঙ্গে উত্তরের এক ঝলক হিমেল হাওয়া পাগলের মতো আছড়ে পড়ে ঘরের দরজা জানলাগুলো সব ক্ষিপ্ত হাতে খুলে দিল। চমকে উঠে আমি মাথার তলায় রাখা দেশলাইটা খুঁজতে লাগলাম। আতি পাতি করে খুঁজতে লাগলাম। পেছন থেকে কে বলল, এই নে দেশলাই। হয়তো ড্যাম্প লেগেছে, জ্বলবে না, তবে চেষ্টা করে দেখতে দোষ কি? গৌতম, তুই? আমি অবাক হয়ে গেলাম। হ্যাঁ রে বিমল, দেখতে এলাম তোকে। এই রাত দুপুরে? তোমার আর আসবার সময় হলো না? না, আমার সময় বড় কম। তোর কাছে আমি কিছু বলবো, কথাগুলো খুব জরুরি। আমার সঙ্গে একটু আসতে হবে বাইরে। আমি খুশি হয়ে বললাম, এটা আর বেশি কি কথা, চল কোথায় যেতে হবে। এ চাকরিটাও তো তোর জন্যই পেয়েছি। তুই আমার কত উপকারী বন্ধু, তার উপর ছোটবেলার খেলার সাথী। যাব নিশ্চয়ই, দাঁড়া, আগে একটা চাদর দিয়ে নিই, বাইরে যা ঠান্ডা। বাইরে বেরিয়ে আমরা পাশাপাশি হাঁটতে লাগলাম। কিন্তু গৌতম কেন যেন একটু দূরে দূরে আমাদের মধ্যে একটা তফাৎ পাচিয়ে চলতে লাগলো। হঠাৎ লক্ষ্য পড়ল গৌতমের গা খালি। ঠান্ডার মধ্যে খালি গায়ে গৌতম হাঁটছে কি করে? আমি ব্যস্ত হয়ে উঠলাম। এ কি, তোর গায়ে যে কিচ্ছু নেই, তোর শীত লাগছে না? নে, আমার এই চাদরটা নে। গৌতম কিছু না বলে আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর বলল, আমার শীত লাগে না, ওটা তুই রাখ। তার দৃষ্টিতে কি একটা ছিল জানি না। আমি যেন কেমন হতবাক হয়ে গেলাম। কিছু যে বলবো তাও পারলাম না। চুপ করে চলতে লাগলাম। রাতের ঘন অন্ধকারে গৌতমকে ভালো করে দেখা যাচ্ছিল না। অনুমানে বুঝছিলাম সে আমার সঙ্গেই আছে। খানিকটা দূরে দুটো পাথর পাশাপাশি রাস্তার উপর পড়েছিল। গৌতম নিজে একটার উপর বসে অন্যটা আঙুল দিয়ে আমাকে দেখিয়ে বলল, বস, দরকারি কথাটা আজ সেরে নি। তুই কিন্তু কোনো প্রশ্ন না করে সব কথা শুনে যাবি আগে। হ্যাঁ হুঁ করবার কোনো দরকার নেই।
তারপর বন্ধুর জন্য যা পারিস করবি। আমি বললাম, বেশ, বল কি বলবি। গৌতম শুরু করলো, আমি একটা ব্যবসায়ী ফার্মে চাকরি করতাম। ওরা আমাকে অনেক টাকা মাইনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিছুদিন কাজ করার পর আমি বুঝতে পারি ওরা সৎভাবে টাকা রোজগার করে না, বরং খুব অসৎ পথ বেছে নিয়েছে টাকা করবার জন্য। আমার এই ব্যাপারটা একেবারে পছন্দ নয়। এটা ওরা বুঝতে পেরে আমাকে তাদের টাকার একটা মোটা অংশ দিয়ে আমার মুখ বন্ধ করে দিতে চায়, কিন্তু আমি ওদের ওই পাপের টাকা একেবারেই নিতে চাইনি। বরং আমাকে ওই সব টাকার অংশ দিতে চাইলে আমি চাকরি ছেড়ে দেব বলি। তখন ব্যাপারটা আরও ঘোরালো হয়ে ওঠে। ওরা আমাকে নজরবন্দি করে ঘরে আটকে রাখে। একদিন গভীর রাতে পালাবার চেষ্টা করি, আমি ধরা পড়ে যাই। খুব ভয় পেয়েছিলাম ওরা বুঝি আমাকে মারধর করবে, কিন্তু কিছুই করলো না। দেখে অবাকও হয়েছিলাম। তবে ওদের চালচলন, চোখ মুখের চাহনি দেখে বুঝতে পারছিলাম আমার জন্য আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করে আছে। আমি রুদ্ধশ্বাসে গৌতমের কথা শুনছিলাম, আর শুনছিলাম নিথর আকাশ, নিশুতি রাত আর ঘুমন্ত বন। মাঝে মাঝে রাতচরা পাখির আওয়াজ আর বাতাসে ঝাউবনের সনসন শব্দ, তাছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। পাশে তাকিয়ে দেখলাম গৌতম বেশ দূরেই বসেছে। কেন? আমার কাছে এসে বসতে কি দোষ হতো? আমি কথা বলতে যাব, ঠিক তখনই গৌতম বুক ভরে নিঃশ্বাস নিয়ে ক্লান্ত ধরা গলায় আবার বলতে শুরু করলো। ওরা আজ হঠাৎ আমাকে বলল, অনেক দিন ঘরে বন্দি আছো, চলো আজকে একটু বেরিয়ে আসবে। ঘুমন্ত আমাকে শীতের রাতে ঘুম ভাঙিয়ে তুলে বেড়াতে নিয়ে যেতে চাওয়ায় আমি ভয়ে চমকে উঠেছিলাম, কিন্তু সেভাব প্রকাশ না করে খুব ঠান্ডা গলায় বলেছিলাম, এত রাতে বেড়াতে যাওয়া? না, থাক, আজ না, অন্য আর একদিন যাওয়া যাবে। কিন্তু ওরা আমাকে ছাড়েনি, জোর করে গাড়িতে তুলেছিল। তারপর গাড়ি ছুটিয়েছিল জঙ্গলের পথে, গভীর ঘন জঙ্গল। সেই জঙ্গল পেরিয়ে ওরা একটা ছোট্ট জলার ধারে এসে থেমেছিল। সেখানে আমাকে ওরা শাসাতে লাগলো, চুরির টাকার ভাগ নিতে হবে, তা না হলে ওখানেই আমাকে ওরা শেষ করে দেবে। তুমি তো জানো বিমল, আমি মার একমাত্র ছেলে। মার কাছে কখনো কোনো অন্যায় করবার শিক্ষা পাইনি। চুরি করা টাকা আমি কেমন করে মার হাতে তুলে দেব? তার চেয়ে তো আমার দ্বিধা দেখে ওরা বুঝে নিল আমি আর যা চাই চোর নই। তারপর আমাকে ওরা খুন করে ওই জঙ্গলে ফেলে দিয়ে গেল। এতক্ষণ আমি স্তম্ভিত হয়ে গল্প শুনছিলাম। এবার চমকে উঠলাম। তবে যার সঙ্গে আমি এত দূর এলাম, সে কি আমার বাল্যবুদ্ধু গৌতম নয়, তার পিতাত্মা? সমস্ত শরীর আমার হিম হয়ে গেল। এই শীতেও ঘেমে উঠলাম। গৌতম আমার অবস্থা বুঝতে পেরে বলল, ভয় পাস না, তোর তো আমি কোনো ক্ষতি করব না, আমি তো সাহায্য চাইছি, করবি? বল, আমি সাহসে ভর করে বললাম। আমি আমার মার কাছে যেতে পারবো না আর, কারণ মা যদি বুঝতে পারেন আমি নেই, তাহলে আর বাঁচবেন না।
তিনি আজ কদিন থেকেই মনে মনে কী যেন বুঝে ঘরে শুয়ে শুয়ে কাঁদছেন। তুই গিয়ে আমার নাম করে এই টাকা কটা ওর হাতে দিবি, বলবি গৌতম দিয়েছে, আর কিছু বলবি না। আর ওই পাথরের পাশে আমার সবটা পড়ে আছে, ওটার সন্ধান আর ওই বদমাশগুলোর সব কথা পুলিশের কাছে গিয়ে বলে দিবি। ওদের সাবধান করে দিবি, ওরা যেন কোনো মতে তোর নামটা প্রকাশ না করে। আমার শবের পাশে আমার মানি ব্যাগটা পড়ে আছে, ওটা তুই তুলে নে ভাই, ওতেই সব কিছু পাবি। হিম ঠান্ডা বাতাসের সঙ্গে ভোরের আলোর জোয়ারে মিশে গেল গৌতম। আর ওকে